আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুব জরুরি একটি আলোচনায়। কানাডাতে যারা সিটিজেন না, যারা এখনো পিআর হোল্ডার হননি, যে কোনো ক্যাটাগরিতে আপনি কানাডা নিয়ে চিন্তা ভাবনা করুন না কেন, আপনার ডেস্টিনেশন হবে মূলত সিটিজেন হওয়ার আগে পিআর হওয়া বা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া, এরপরেই হচ্ছে সিটিজেন হওয়া। তো কানাডাতে কারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান? ইউজুয়ালি যারা ওয়ার্কার হিসেবে আসতে চান, সেখান থেকে পিআর হতে চান। এরপরে যারা স্টুডেন্ট হিসেবে আসেন, তাদের মধ্যে 99% বলা চলে তারা কানাডার পিআর হোল্ডার হতে চান। ভিজিটররাও হতে চান, কিন্তু ভিজিটরদের লিগ্যাল কোনো গ্রাউন্ড নেই পিআর ভিসায় কনভার্ট হওয়ার। তো পিআর অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে মেজর যে সোর্স কানাডার, সেটা হলো এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রিতে 1 লক্ষের অধিক ইমিগ্রান্ট ভিসা ইস্যু হয় প্রত্যেক বছরে। কিন্তু হাজার হাজার ব্যক্তিরা আইটিএ পাওয়ার পরেও তাদের ভিসাটা রিফিউজাল রেজাল্ট পায়, ভিসার রেজাল্টটা পজিটিভ পায় না বিভিন্ন কারণে। 10টি কারণ মূলত আইডেন্টিফাই করা হয়েছে আজকের আলোচনায়, যেগুলো জানার মাধ্যমে আপনি নিজেকে সতর্ক করতে পারবেন। আজকের আলোচনা যারা শুনছেন, অনেক স্টুডেন্টদের গার্ডিয়ানরা শুনতেছেন, অনেক স্টুডেন্টরা শুনতেছেন, অনেক পিয়ার অ্যাপ্লিকেন্টরা শুনতেছেন। সবার এই বিষয়গুলো নোট করে রাখাটা খুবই জরুরি, যদি স্মুথলি আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিটলি সাবমিট করতে চান। হতে পারেন আপনি কানাডাতে আছেন, হতে পারে আপনি কানাডার বাইরে যে কোনো দেশ থেকে শুনতেছেন। তো এই আলোচনাগুলো অনেকগুলো স্লাইডে বিভক্ত, আপনাদের সামনে চেষ্টা করব দ্রুতই আলোচনাটি শেষ করতে, কিন্তু একটু লম্বা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু পিআর অ্যাপ্লিকেশনের বিষয়, এখানে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরাটা জরুরি। কোনো একটি বিষয় স্কিপ হলেও আপনি সেটার কারণেই সাফারার হতে পারেন, ইভেন আপনার স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তো ভূমিকায় অনেক কথাই বলা হলো, মূলত আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য বা অ্যাড্রেস করার জন্যই অনেক কথা বলা হলো। আশা করি এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন। এগুলো একদম বাস্তবিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। টপ 10 কানাডার ইমিগ্রেশন রিফিউজাল রিজনস অ্যাপ্লিক্যান্টস শুড নো। তো যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সকল ফাঁকফোকর বন্ধ করে অ্যাপ্লিকেশনে নামতে হবে, যাতে কোনো কারণে সমস্যায় না পড়েন। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কানাডাতে আইটিএ পাওয়াটা খুব সহজ কিন্তু না। আইটিএ পেলেই আপনি যে পিআরে কনভার্ট হয়ে যাচ্ছেন এমনটা কিন্তু না। সে বিষয়টি মূলত আপনাদেরকে খেয়াল করতে হবে। ইমিগ্রেশন রিভিউজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা উইল গ্র্যান্ট ইউ পার্মানেন্ট রেসিডেন্স, বাট ইট ইজ নট গ্যারান্টেড। তো আমি শুরুতেই বললাম যে হাজার হাজার অ্যাপ্লিকেশন আইটিএ পায় এবং হাজার হাজার অ্যাপ্লিকেশন রিফিউজ হয় বিভিন্ন কারণে। তো এখানে আরেকটি বিষয় শুরুতেই কথা বলি, সেটা হলো কানাডাতে অনেক অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়, আবার অনেক অ্যাপ্লিকেশন রিফিউজড হয়। তো রিজেক্ট এবং রিফিউজালের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো যে কোনো একটা অ্যাপ্লিকেশন সাপোর্টিং ডকুমেন্ট সহ যখন ড্রপ করা হয় আইআরসিসি ডিপার্টমেন্টে, তখন যদি সেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিটলি সাবমিট না হয়, কোনো একটা সেক্টর হয়তো খালি আছে, কোনো ডকুমেন্ট হয়তো আপনি দেননি, তখন অফিসার দেখার আগেই এই অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেওয়া হয়। আর রিফিউজ হচ্ছে কখন, যখন আপনার অ্যাপ্লিকেশনটার সব কিছু যাচাই বাছাই করে একজন অফিসার ফাইনালি তিনি মনে করতেছেন যে এই অ্যাপ্লিকেশনের মেরিটটা দুর্বল, তখন তিনি রিফিউজ করেন। তো রিজেক্ট এবং রিফিউজালের মধ্যে এই হলো পার্থক্য। টেবিল আকারে আমরা আপনাদেরকে একটু দেখাবো এটা, যে কি অবস্থা। রিফিউজাল ডিসিশনের ক্ষেত্রে আপনি পরবর্তীতে আইআরসিসিতে এটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন, আপনি হচ্ছে ইভেন জুডিশিয়াল রিভিউ পর্যন্ত করতে পারেন। কিন্তু রিজেক্ট হলে সেটার কোনো সুযোগ নেই। এখানে দেখতে পাচ্ছেন কুইক কম্প্যারিজন রিজেক্টেড ভার্সাস রিফিউজড। তো রিজেক্টেড এবং রিফিউজের রিজনগুলো, টাইমিংয়ের বিষয়টা দেখুন। অফিসার অ্যাসেসমেন্টের আগেই আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে, আর অফিসার অ্যাসেসমেন্ট করে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে যদি সমস্যা থাকে তাহলে। কমন কজেস: মিসিং ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ফিল্ডস, রং ফিস, এগুলোর কারণে অ্যাপ্লিকেশন কী হয়, রিজেক্ট হয়। তো ইলিজিবিলিটি ফেলিওর হলে, অ্যাডমিজিবিলিটি ফেলিওর হলে, মিসপ্রেজেন্টেশন হলে তখন অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়। ইম্প্যাক্ট অন ফাইল: রিজেক্ট হলে নর্মাল রিফিউজাল রেকর্ড হয় এটার জন্যে। আর হচ্ছে যখন কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয় তখন হচ্ছে এগুলো ইমিগ্রেশনে রেকর্ড হয়ে যায়। প্রসেসিং ফি রিফান্ডের ক্ষেত্রে কোনোটাতেই রিফান্ড করা হয় না। এরপরে হচ্ছে আইটিএ স্ট্যাটাস: আইটিএ ইজ লস্ট অ্যান্ড মাস্ট বি রিইস্যুড, অর্থাৎ কেউ যদি রিজেক্টেড হয় তাহলে তার আইটিএ লস্ট হয়, কেউ যদি রিফিউজ হয় সেক্ষেত্রেও তার আইটিএ লস্ট হয়। রিসোর্স অ্যাভেলেবল: রি-এন্টার পুল অ্যান্ড ওয়েট নিউ আইটিএ। আর আপনার এটা কখন, এটা রিজেক্ট হলে, আপনি যদি রিফিউজ হন, তা আপনি যদি মনে করেন যে গ্রাউন্ডে আপনাকে রিফিউজ করা হচ্ছে সেগুলো ঠিক না, তখন আপনি ইমিগ্রেশন অফিসারের ডিসিশনকে চ্যালেঞ্জ করে জুডিশিয়াল রিভিউ পর্যন্ত করতে পারেন। এবার আমরা আসি মেজর যে কারণগুলো নিয়ে কথা বলবো, সেগুলোর নাম্বার 1 হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর মিসিং ডকুমেন্টস। The most
straightforward reason an application fails is that the applicant submitted it without all documents IRCC required within the 60-day submission window. তো আপনি যখন আইটিএ পাচ্ছেন তখন জাস্ট কাটায় কাটায় আপনাকে 60 দিন সময় দিচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এই 60 দিনের মধ্যে আপনার সকল সাপোর্টিং ডকুমেন্ট এবং আপনার ফর্মগুলো কমপ্লিট করে সুন্দরভাবে এটা ফিটি পেমেন্ট করে সাবমিট করতে হবে। সেখানে কোনো একটা ডকুমেন্ট যদি মিসিং থাকে বা ইনকমপ্লিট হয়, কোনো ফর্মগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি সাবমিট করতে না পারেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। কমন মিসিং ডকুমেন্ট ইনক্লুড এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার, তারপরে হচ্ছে দ্যাট ডু নট ফলো দি রিকোয়ার্ড ফরম্যাট আপনি সাবমিট করতে পারেন নাই, আনসাইন্ড অ্যাপ্লিকেশন ফর্মস, এরপরে মিসিং ট্রান্সলেশন অফ ফরেন ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টস। ইফ এ ক্যান্ডিডেট আপলোড এ bank statement instead of formal bank letter for proof of funds, IRCC may return the application as incomplete without further review. The same outcome applies when applicants fail to include a copy of their educational credential assessment report, their language test result, their passport biodata page, আরও অন্যান্য যেগুলো লাগে, এনআইডি, বার্থ সার্টিফিকেট। আরসিসি ডাজ নট কন্ট্যাক্ট অ্যাপ্লিক্যান্টস টু রিকোয়েস্ট মিসিং অ্যান্ড ম্যান্ডেটরি ডকুমেন্টস অ্যাট দি ইনিশিয়াল কমপ্লিটনেস স্টেজ। তো শুরুতে আপনি দিলেন, কোনো একটা ডকুমেন্ট যদি মিসিং থাকে আপনাকে জানাবে না, জাস্ট সরাসরি রিজেক্ট করে দিবে। এমনটি হতে পারে, আর কমপ্লিট থাকলে পারে রিফিউজ হতে পারে। দি অ্যাপ্লিকেশন ইজ সিম্পলি রিটার্নড, the ITA is cancelled and the candidate must start the process over from the express entry pool. Every document should be prepared well before the ITA arrives so that the 60-day clock does not become a source of panic. তো যারা কনফিডেন্ট যে আপনার এক্সপ্রেস এন্ট্রির অধীনে পিআরের সুযোগ যথেষ্ট রয়েছে, তাহলে আগে থেকেই অনেক ডকুমেন্ট আপনি রেডি করে রাখবেন যাতে একসাথে আপনার উপর প্রেশার না পড়ে। এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন। নাম্বার সেকেন্ড যে কারণে রিফিউজ হতে পারে, সিআরএস স্কোর ড্রপস বিলো দি ড্র কাট অফ। তো যে স্কোর নিয়ে আপনাকে কাট অফ স্কোর যেটা ছিল, আপনি পরে ক্যালকুলেশন করে দেখলো যে অ্যাকচুয়ালি আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই সময়ে সেই স্কোরটা আপনি আর এখানে ক্যারি করতে পারতেছেন না। এখানে আপনার স্কোর কোনো কারণে কমে গেছে সিআরএস স্কোর থেকে, এই কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। দি সিআরএস কাট অফ স্কোর ইন 2026 হ্যাভ ranged widely depending on the draw type, with CEC draw landing between 507 and 518 and PNP draw reaching as high as 805. তো এটার ব্যাখ্যা করব না। এরপর থার্ড যে ক্যাটাগরিতে রিফিউজ হচ্ছে যে কারণে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর এনওসি ডিউটিজ আর নট প্রপারলি প্রুভেন। সামহাও একটা অ্যাপ্লিকেশনের জন্য সামহাও একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আপনি এখানে শো করলেন, তাহলে হবে না। অনেক স্টুডেন্ট ভাই বোন যারা শুনছেন, যেমন হচ্ছে অনেকে কানাডাতে স্টুডেন্ট ভিসা আসতেছেন, হয়তো আপনি আগে আপনার দেশে জব করেছেন, আপনি জব এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন, তো আপনি ভবিষ্যতে যখন পিআর অ্যাপ্লিকেশন করবেন সেই জব এক্সপিরিয়েন্স লেটারগুলোই কিন্তু আবার নতুন করে সাবমিট করবেন। সেগুলো যখন আপনি কালেক্ট করবেন একটু ভালোভাবে গুছিয়ে কালেক্ট করার চেষ্টা করুন, যাতে পরবর্তীতে এই লেটারগুলোর কারণে আপনার অ্যাপ্লিকেশনটা দুর্বল হয়ে না যায়। আবার যারা ডিরেক্ট এখানে পিআর অ্যাপ্লাই করতেছেন তারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ কোর এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আন্ডার দি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, দি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অ্যান্ড দি ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম। যে কোনো ক্যাটাগরিতে আপনি আবেদন করুন না কেন, জব এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করবে। অ্যান্ড IRCC অ্যাপ্লাইজ স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড হোয়েন ভেরিফাইং অকুপেশনাল ক্লেইমস। The applicant must prove that the duties they performed on the job match the lead statement and a substantial number of the main duties listed in the National Occupational Classification for that NOC code. A reference letter that only states a job title without describing actual tasks performed on a daily basis is almost always insufficient. তো সুতরাং শুধু রেফারেন্স লেটার দিলেই হবে না, সব কিছু মিলিয়ে আপনার জব এক্সপিরিয়েন্স লেটারগুলো গ্যাদার করতে হবে। এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে স্যালারি আপনি যে পাচ্ছেন স্যালারি স্টেটমেন্ট, আরও যা কিছু থাকে সব কিছু আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। IRCC অফিসার কম্পেয়ার দি ডিউটিস ডিসক্রাইবড ইন দি লেটার এগেনস্ট এনওসি ডিসক্রিপশন। এখানে ভালো একটা বিষয় খেয়াল করুন। ধরুন যে আপনি দেখাইছেন যে আপনি অ্যাকাউন্টস ম্যানেজার পদে আবেদন করেছেন কানাডাতে, ওই এনওসি চয়েস করেছেন, কিন্তু আপনার জবের যে রেসপন্সিবিলিটি এবং ডিউটি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেটা অ্যাকাউন্টস ম্যানেজারের সাথে যায় না। হয়তো আপনি অ্যাকাউন্টস রিলেটেড কোনো একটা ছোট্ট একটা কাজ করেন, সেখানে মেজর ডিউটিগুলো এখানে কাভার হচ্ছে না, তাহলে আপনি এখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, কানাডাতে যে জবটি আপনি শো করতে চাচ্ছেন, যে এনওসি কোডটা চয়েস করেছেন, কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে এনওসি কোডের ডিসক্রিপশন বক্সে আপনি দেখবেন যে ওখানে কী কী ডিউটিজ এবং রেসপন্সিবিলিটিস লাগবে, সেগুলোকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে ইনক্লুড করে আপনার এমপ্লয়ারের কাছ থেকে সাইন নিন যে হ্যাঁ আপনি এই ডিউটিসগুলো করতেছেন, তাহলে আমার জানা মতে সেখানে সমস্যা হওয়ার কথা না। দি রেফারেন্স লেটার মাস্ট বি
on company letterhead and include the applicant's name, job title, dates of employment, hours worked per week, salary, a detailed list of duties. For the Canadian experience class, the qualifying work experience must have been gained while the applicant held valid work authorization in Canada. Self-employed work experience does not count toward express entry program, and applicants who claimed self-employed hours in their profile will see those months excluded during the assessment. তো জবের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। IRCC has the authority to verify employment claims by contacting the employer directly, and inconsistencies between the reference letter and employer records can result in an outright refusal. তো এখানে ভালো করে খেয়াল করার একটা বিষয়, সেটা হলো যে আপনাকে যে কোনোভাবে তারা আপনার যে এমপ্লয়ার তার কাছে আপনার ব্যাপারে খোঁজখবর নিতে পারে। এটা ইমেইলে হতে পারে ফিজিক্যাল কোনো থার্ড পার্টিকে পাঠিয়ে। এই বিষয়গুলো আপনার আগেই ক্লিয়ার করে রাখতে হবে। হোয়াট এ ভ্যালিড এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার মাস্ট ইনক্লুড, খুব ভালো করে খেয়াল করুন। রিকর্ড এলিমেন্টস হোয়াই ইট ম্যাটার্স, কোম্পানি লেটার হেড উইথ ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, confirms the employer exists and can be contacted by IRCC. এরপরে applicant's full name and job title establishes which position the experience was gained in. এরপরে start date and end date of employment allows IRCC to calculate total months of qualifying experience. এরপরে হচ্ছে hours work per week confirms full time status at 30 plus hours per week. এরপরে annual salary or hourly wage support legitimacy of the employment relationship. Detailed list of duties performed must match the NOC lead statement and main duties. Signature of authorized company representative validates the letter and makes it verifiable. এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন। আমরা 4 নম্বর যে রিজনে রিফিউজ হয় সেটা হচ্ছে প্রুফ অফ ফান্ডস ডাজ নট মিট IRCC রুলস। তো আপনি আইটিআই পেলেন, সাথে সাথে জানাতেনভাবে একটা ফান্ড ভরায় দেখাই দিলেন, তাহলে কিন্তু হবে না। IRCCর কিছু গাইডলাইন আছে, সেগুলো খেয়াল করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে আইটিআই পড়ার সম্ভাবনা রয়েছে, আগে থেকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম applicants must demonstrate they have enough settlement fund to support themselves and their family upon arrival in Canada. For 2026, the minimum requirement for single applicant, যারা এককভাবে অ্যাপ্লাই করবেন তাদের কমপক্ষে দেখাতে হবে ব্যাংকে 15,263 ক্যাড। কাটায় এটা দেখাবেন মিনিমাম 10% যাতে ব্যালেন্স বেশি থাকে, অ্যান্ড দি অ্যামাউন্ট স্কেলস আপওয়ার্ড উইথ ইজ এডিশনাল ফ্যামিলি মেম্বার্স। যখন ফ্যামিলি মেম্বার বাড়বে তখন এটা বেড়ে যাবে। ফ্যামিলি মেম্বার 4 মাস্ট শো অ্যাটলিস্ট 28,362 ক্যাড। এভরি অ্যাডিশনাল ফ্যামিলি মেম্বার বিয়ন্ড 7 অ্যান্ড অ্যাডস 4,112 Canadian dollar. Low income cutoff published by Statistics Canada. The funds must be liquid, unencumbered by debt, and available to the applicant at both the time of submission at the time of IRCC issues the confirmation of permanent residency. তো এইগুলো আপনার কোনো উইদাউট দায়দানা ছাড়া আপনার এগুলো নিজের ব্যবহারযোগ্য ফান্ড হতে হবে। IRCC requires an official bank letter on institutional letterhead and includes amount numbers, the current balance, the 6-month average balance, and any outstanding debts. Submitting a printed bank statement instead of formal bank letter is one of the most common reasons applicants are returned as incomplete. এখানে ভালো করে খেয়াল করুন, প্রিন্টেড ব্যাংক স্টেটমেন্ট লাগবে instead of formal bank letter is one of the most common reason applicants are returned as incomplete. ভালো করে খেয়াল করুন, আমি রিপিট করেছি। A sudden large deposit that inflates the balance shortly before the application creates a red flag because the 6-month average will be significantly lower than the current balance. হঠাৎ করে আপনি বড় অ্যামাউন্ট ঢুকাইলেন, তো যদি সেটা ঢুকাইতেই হয় কোনো উপায় না পান, তাহলে এটা কোন সোর্স থেকে এসেছে এবং এটার যে আপনিই মালিকানা উইদাউট কারো সত্ত্ব ছাড়া, সেটা আপনি এখানে দেখাবেন। বরড ফান্ড, লকড ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, ইকুইটি অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি হেল্ড ইন সেলফ কাস্টোডিয়ান ওয়ালেটস ডু নট কোয়ালিফাই আন্ডার দি IRCC প্রুফ অফ ফান্ডস ডেফিনিশন। এখানে ভালো করে খেয়াল করুন কোন কোন ফান্ডগুলো এখানে এলিজিবল হবে না, সেখানে মেনশন করা আছে। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অ্যাপ্লিকেন্টস যারা, তাদের জব এক্সপিরিয়েন্স দেখানোটা mandatory না। applicants are exempt from the requirement entirely, but they should still upload an explanation letter if the system requests a proof of funds document. তো তারা একটা ব্যাখ্যা দিবেন এটার জন্য। এখানে এক্সপ্রেস এন্ট্রিতে আপনার কি পরিমাণে ফান্ড দেখাতে হবে, একজন হলে 15,263, দুইজন হলে 19,009, তিনজন হলে 23,377, চারজন হলে 28,362, পাঁচজন হলে 32,168, ছয়জন হলে 36,276, 7 জনের বেশি হলে এখানে 7 জন হলে 40,300
64, এরপর যত মেম্বার বাড়বে তার আলোকে আপনার এটা খরচটা বেশি করে দেখাতে হবে। এই তথ্যগুলোর সোর্স কি এখানে মেনশন করা আছে, আইআরসিসি সেটেলমেন্ট ফান্ড টেবল বেসড অন 50% অফ দি লোয়ার ইনকাম কাট অফ, লাস্ট আপডেট 2025, অ্যাপ্লিকেবল 2026 অ্যাপ্লিকেশনস, কনফার্ম এক্সাক্ট অ্যামাউন্টস canada.ca বিফোর অ্যাপ্লাইং। তো এখানে সোর্সগুলো আপনাকে দেখানো হলো, রেফারেন্সগুলো। এডুকেশন অর ইসিএ প্রবলেমস, তো আপনারা যারা আউট অফ কানাডাতে পড়াশোনা করেছেন তাদের অবশ্যই ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে। যেগুলো রিকগনাইজড প্রতিষ্ঠান সেখান থেকেই করতে হবে। আনঅথরাইজড প্রতিষ্ঠান থেকে আপনি যদি ইসিএ করেন, দেখা গেলো আপনি কানাডার জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি ইউএসএ থেকে ইসিএ করেছেন, সেটা হয়তো ইউএসএর জন্যই অ্যাপ্লিকেবল কিন্তু কানাডার জন্যই অ্যাপ্লিকেবল না। আমি এটার খুব বেশি ব্যাখ্যায় যাব না। এখানে কানাডাতে কোন কোন প্রতিষ্ঠান থেকে ইসিএ করা যায় এগুলো আপনারা সবাই জানেন কমনলি। জাস্ট আপনাদেরকে স্মরণ করাই দিলাম যে আপনাকে রিকগনাইজ প্রতিষ্ঠান থেকেই করতে হবে। আপনার খেয়াল খুশি মতো করলে আপনি সমস্যায় পড়তে পারেন। 6 নম্বর যে ইস্যু সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট আর এক্সপায়ার্ড, ইনভ্যালিড অর ইন্টার্ড ইনকারেক্টলি। তো আপনারা জানেন যে ল্যাঙ্গুয়েজ টেস্টের উপর বেস করে আপনাদের ওভারঅল রেজাল্টটা স্কোর আপ ডাউন করে। সুতরাং এখানে কেউ যদি রেজাল্ট যখন আপনি দিচ্ছেন, যখন কিনা আপনি আইটিএ পেলেন, সেই সময় দেখা গেলো যে আপনার রেজাল্টটা এক্সপায়ার্ড হয়ে গেছে, তাহলে আপনার নতুন করে আইএলটিএস এর রেজাল্ট প্রস্তুত রাখার চেষ্টা করবেন। তা না হলে আপনি এখানে সমস্যায় পড়ে যেতে পারেন। দেখা গেলো আপনি প্রোফাইল করছেন বছরের শুরুতে, তখন হয়তো আইএলটিএস এর রেজাল্টটা ভ্যালিড ছিল, কিন্তু শেষের দিকে এসে আইটিএ পেলেন, তখন আর এটা ভ্যালিড নেই। এই জন্যে নতুন করে রেজাল্ট, নতুন করে টেস্ট দেওয়ার প্রস্তুতি রাখবেন। তারপরে ইনভ্যালিড অবশ্যই হওয়া যাবে না, এগুলো কিন্তু চেক করবে, সেন্টারের কাছে তারা ইমেইল পাঠাবে বা যে কোনো থার্ড পার্টির মাধ্যমে চেক করবে। এরপরে আপনি এই স্কোরগুলো ইনকারেক্টলি ইনক্লুড করেছিলেন, এখন যখন রেজাল্ট আপনি দিয়েছেন রেজাল্ট শিট, তখন দেখা যাচ্ছে যে মিলতেছে না। এর ফলে আপনার এখানে সমস্যা হতে পারে। যেহেতু রেজাল্টের ভ্যালিডিটি 2 বছর বা 24 মাস, খুব ভালো করে এই বিষয়গুলো খেয়াল করে দিবেন। এরপর আমরা আসলাম হচ্ছে 7 নম্বর, ইনভ্যালিড জব অফার, এলএমআই অর অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট পয়েন্টস। তো জব অফার কারণে পয়েন্টসের বিষয় থাকে, কিন্তু আপনি এমন একটা জব অফার দিয়েছেন বা যেই এমপ্লয়ার থেকে জব অফার পেয়েছেন তিনি আসলে ভ্যালিড এমপ্লয়ার না, বা তার কমপ্লেন সিস্টেমগুলো ঠিক নেই। এলএমআই ও অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট পয়েন্টসের ক্ষেত্রেও আপনি খুব মানে দেখা গেলো কমপ্লেন্সগুলো মেনটেন করতে পারেন নাই। ক্যান্ডিডেটস হু ক্লেম পয়েন্টস ফর ভ্যালিড জব অফার অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট ইন দেয়ার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল মাস্ট প্রুভ দ্যাট দি অফার মিটস অল আইআরসিসি রিকোয়ারমেন্টস অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশন। তো এগুলো ভালোভাবে মিট করতে হবে। এখানে আরও ব্যাখ্যা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি স্কিপ করতেছি। 8 নম্বর যেটা, পিএনপি নমিনেশন অর প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট প্রবলেমস। দেখা গেলো আপনি প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামে এখানে আইটিএ পেয়েছেন, সে কারণে আপনি নমিনেশন পেয়েছেন, সে কারণে বোনাস পয়েন্ট পেয়েছেন, এখন আপনি আইটিএ স্কোর বেড়ে গেছে এবং আইটিএ পেয়ে গেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনি প্রভিন্সিয়াল নমিনেশনের যে আপনার কন্ডিশন ছিল সেগুলো আপনি লস করেছেন। কিভাবে? ধরুন যে আপনি অন্টারিও প্রভিন্সে আসতে চাচ্ছেন, কিন্তু আপনি আপনার পিএনপি নমিনেশন পেয়েছেন সাসকাচুয়ান থেকে, কিন্তু আপনি পরবর্তীতে বলতেছেন আপনি সাসকাচুয়ানে থাকবেন না। এমনটা যদি মনে হয় তাহলে সাসকাচুয়ান প্রভিন্স আপনার নমিনেশনটা ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দিলে সাথে সাথে আপনি ওই 600 পয়েন্ট লস হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনার আইটিএ থাকতেছে না। এখানে আরও কয়েকটি স্লাইড আছে, আপনারা এগুলো দেখে নেবেন, ব্যাখ্যায় আমি যাচ্ছি না। 9 নম্বর যে রিজন সেটা হলো মিসড আইআরসিসি ডেডলাইন ফর বায়োমেট্রিক্স, মেডিকেলস, পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড অ্যাডিশনাল ডকুমেন্টস। 2 মাস সময় থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সময় 2 মাস থাকে না। যেমন হচ্ছে আপনার বায়োমেট্রিকের জন্য 30 দিন সময় থাকে, 30 দিনের মধ্যে বায়োমেট্রিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার আপনি যদি প্যানেল ফিজিশিয়ান থেকে মেডিকেল কমপ্লিট করে থাকেন সেটা 12 মাস ভ্যালিডিটি, যদি বেশি আগে করে থাকেন সেটা ডেট যদি পার হয়ে যায় তাহলে এটা অ্যাকসেপ্টেবল না। পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও 12 মাস সময় থাকে, ইউজুয়ালি 6 মাস মেয়াদ থাকে, অনেক সময় 12 মাস সময় পর্যন্ত এটা কাউন্ট করা হয়। তো এইগুলো আপডেট করে নিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে। কি আইআরসিসি ডেডলাইন এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লিকেন্ট মাস্ট ট্র্যাক কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিশন আফটার আইটিএ, 60 দিনের মধ্যে এটা করতে হবে। আইটিএ এক্সপায়ার্স অ্যান্ড দি পার্মানেন্টলি লস। এখানে টেবিলটা ভালো করে খেয়াল করুন। বায়োমেট্রিক কালেকশন 30 দিনের মধ্যে করতে হবে, অ্যান্ড অ্যাপ্লিকেশন মে বি রিফিউজড অর অ্যাবান্ডন যদি 30 দিনের মধ্যে না করেন। তারপরে মেডিকেল এক্সাম ভ্যালিডিটি হলো 12 মাস। এক্সপায়ার্ড মেডিকেল রিকোয়ার রি এক্সামিনেশন। রেসপন্স টু প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার, অনেক সময় কোনো বিষয় যদি জরুরি ভিত্তিতে জানার সুযোগ জানতে চাই কানাডা আইআরসিসি, আপনাকে 30 দিনের সময় দিবে। এই সময়ের মধ্যে আপনাকে এগুলো সাবমিট করতে হবে। ডিসিশন মেড অন এক্সিস্টিং এভিডেন্স লাইকলি রিফিউজাল। রেসপন্স টু অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়েস্ট অ্যাজ স্পেসিফাইড ইন দি রিকোয়েস্ট লেটার। অ্যাপ্লিকেশন প্রসেসড উইদাউট দি মিসিং ডকুমেন্ট, এগুলো ছাড়া আপনি সাবমিট না করলে এগুলো প্রসেস করবে না। এবার আসি ইনঅ্যাডমিসিবিলিটি ইনক্লুডিং ক্রিমিনালিটি, মেডিকেল, সিকিউরিটি, মিসপ্রেজেন্টেশন অর ফ্যামিলি মেম্বার ইস্যুস। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আপনার
ইনঅ্যাডমিসিবিলিটি ইনক্লুডিং ক্রিমিনালিটি, অর্থাৎ আপনার যদি কোনো অফেন্স থাকে ইন্টারন্যাশনালি ন্যাশনালি, সেটার যদি প্রমাণিত হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। মেডিকেলের ক্ষেত্রে আপনার যদি মেডিকেল রিপোর্টটা ভালো না আসে, এমন হয় যে আপনার মেডিকেলের ট্রিটমেন্টটা করতে কানাডা গভর্নমেন্টের অনেক খরচ হবে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনে নেগেটিভ রেজাল্ট পেতে পারে। এরপরে অনেকে রিমেডিকেলের সুযোগ দেওয়া হয়। আপনি চেষ্টা করবেন নিজেই আগে পরীক্ষা করার জন্য যে আপনার মেডিকেল ইস্যুজ আছে কিনা, সেগুলো আগেই ফিক্স করার চেষ্টা করবেন, যাতে ইমিগ্রেশনে যে মেডিকেলের রিপোর্ট যাবে সেটা যাতে রিজনেবলি যায়, ইমিগ্রেশনের জন্য আতঙ্কিত হওয়ার মতো কিছু না ঘটে। সিকিউরিটি ইস্যু, এটার ব্যাখ্যা করার কিছু নেই। মিসপ্রেজেন্টেশন, কোনোভাবে যদি ধরা পড়ে যে আপনি কোনো তথ্য বা ডকুমেন্ট মিসপ্রেজেন্টেশনের মাধ্যমে দিয়েছেন, তাহলে সেগুলোর কারণে সমস্যা হবে। ফ্যামিলি মেম্বার ইস্যুস, আপনি দেখা গেলো যে সলিড আছেন, আপনি এমন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেছেন, এখানে ছেলে মেয়ে ও স্পাউস তারাই ইনক্লুড, এর বাইরে না। সেক্ষেত্রে কারো যদি এখানে এন্ট্রি ইস্যু থাকে, ক্রিমিনালি ইস্যু থাকে, তাহলে আপনাদের ফুল ফ্যামিলির অ্যাপ্লিকেশনটা তারা রিফিউজ করতে পারে। তো আজকে আমরা সামারি আকারে আরেকটু দেখাচ্ছি, সেটা হলো সামারি অফ অ্যাডমিসিবিলিটি গ্রাউন্ডস দ্যাট ক্যান রিফিউজ এ পিআর অ্যাপ্লিকেশন। অ্যাডমিসিবিলিটি গ্রাউন্ডস: criminality, any conviction equivalent to a Canadian criminal offense. Consequence: refusal may apply for criminal rehabilitation after waiting period. তারপরে হচ্ছে মেডিকেল ইস্যু: হেলথ কন্ডিশনস পজিং পাবলিক রিস্ক অর এক্সেসিভ ডিমান্ড অন সার্ভিস, রিফিউজাল আনলেস কন্ডিশন ইজ ট্রিটেড অর ফলস বিলো দি কস্ট থ্রেশহোল্ড। সিকিউরিটির ক্ষেত্রে বলা হচ্ছে ইনভলভমেন্ট ইন স্পাইওনেজ, টেরোরিজম আর সাবমিসিভ অর্গানাইজেশনস, পার্মানেন্ট রিফিউজাল উইথ লিমিটেড আপিল অপশনস। এরপর হচ্ছে মিসপ্রেজেন্টেশন, ফলস স্টেটমেন্ট, ফ্রডুলেন্ট ডকুমেন্টস, উইথহোল্ডিং ম্যাটেরিয়ালস ফ্যাক্ট, এ 5-year ban on all immigration applications. Family member issues: undeclared or inadmissible spouse, partner or dependent child, inter application refused, possible mispresentation finding. ছোট্ট একটা কারণে আপনার অ্যাপ্লিকেশন রিভিউজ হতে পারে, যেমন ধরেন যে অনেকে ভাই বোনের তথ্য সঠিকভাবে ইনক্লুড করে না, কিন্তু পরে যদি ধরা পড়ে আসলে ভাই বোন আছে আপনি দেন নাই, এই কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউজ হতে পারে। প্র্যাকটিক্যালি আমরা দেখেছি এই ধরনের ঘটনা। এই জন্যে মা বাবা ভাই বোন, আপনার যদি সৎ ভাই বোন থাকে তাদের তথ্যগুলো সঠিকভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। এখানে কয়েকটা প্রশ্ন: ক্যান আই রিঅ্যাপ্লাই ফর এক্সপ্রেস এন্ট্রি আফটার মাই পিআর অ্যাপ্লিকেশন ইজ রিভিউজ? আপনি করতে পারবেন, এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে। ডাজ আইআরসিসি গিভ এ ওয়ার্নিং বিফোর রিফিউজিং মাই অ্যাপ্লিকেশন? অনেক সময় আপনাদেরকে ওয়ার্নিং দিবে, প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার দিবে, কোনো বিষয়ে তাদের সন্দেহ থাকলে 30 দিনের মধ্যে আপনাকে ডকুমেন্ট সহ তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। ক্যান এ প্রভিন্সিয়াল নমিনেশন বি উইথড্রোন আফটার আই রিসিভ আইটিএ? হ্যাঁ, এটা সম্ভব। কিভাবে সম্ভব এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আলোচনা সংক্ষিপ্ত করতেছেও লম্বা হয়ে গেছে, তো আলোচনার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।